গৃহিণীদের কখনো অসুস্থ হতে নেই। যতই আমরা অসুস্থ হই না কেন, সংসারের কাজ থেকে কিন্তু আমাদের ছুটি পাওয়ার কোনো সুযোগই নেই। বরঞ্চ সুস্থ শরীরে সংসারে কাজ করা যতটা সহজ, অসুস্থ শরীরে সংসারে কাজ করা ঠিক ততটাই কঠিন। এ কারণেই আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা যেন প্রতিটা মাকে, প্রতিটা গৃহিণীকে সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। আজকে আমার শরীরটা একটু অসুস্থ। সকালবেলা উঠে রান্নাবাড়া করেছি, হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠিয়েছি, মেয়েকেও রেডি করিয়ে মাদ্রাসাতে দিয়ে এসেছি। তবে ঘরের খুব একটা বেশি কাজ শেষ করতে পারিনি। একটু ঝিমিয়ে ঝিমিয়ে সংসারের যে কাজগুলো না করলেই না, বিশেষ করে খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাই করেছি। তবে অন্যান্য কাজ সবই কিন্তু পড়ে আছে। অসুস্থ যদি না থাকতাম, সুস্থ অবস্থায় আমি কিন্তু এই কাজগুলো সেরে রেখে যেতে পারতাম। আর মেয়েকে দিয়ে আসার পর এখন একটু শুয়ে ফোনের কাজগুলো করে নিতে পারতাম। আমার কিন্তু একদিক থেকে রেস্টও হতো, আরেক দিক থেকে ফোনের কাজটাও হতো। তবে এই যে সকালবেলা একটু ঝিমিয়ে ঝিমিয়ে এই কাজগুলো করতে পারিনি। আর এ কারণেই এখন কিন্তু আমার সেই টানা দুপুর 2টা 3টা পর্যন্ত এই কাজগুলো করে নিতে হবে। কারণ আমি দেখা গেছে আবার 12টা 50-এ মেয়ের ছুটি হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার ছিল। আর এ কারণেই কিন্তু মেয়েকে আবার আমি 12:30টার দিকেই চলে যাব আনতে। তো 12:30টা পর্যন্ত দেখা গেছে ঘরের কাজ করব। এরপর তো মেয়েকে আবার নিয়ে আসব। আনার পর ওকে গোসল করানো, শোভানাকে গোসল করানো, আবার ওদের খাওয়া দাওয়া করানো, নিজের গোসল সব কিছু মিলিয়ে দেখা গেছে 2টা 3টা কিন্তু আমার বেজেই যাবে। আর আমি যদি সুস্থ অবস্থায় সকালে কাজগুলো করে নিতে পারতাম, এখন কিন্তু একটু আরাম করতে পারতাম। আমরা যখন সুস্থ অবস্থায় দুনিয়াতে বাঁচি, কত কিছুরই প্রয়োজন আমাদের জীবনে। এটা লাগবে, সেটা লাগবে, চাহিদার মনে হয় যে কোনো শেষই হয় না। তবে আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে তখন শুধু সুস্থতাই চাই। আর তখন মনে করি বা বুঝি যে সুস্থতার চাইতে বড় নিয়ামত আসলে দুনিয়াতে কোনো কিছুই নেই। আপনি যদি সুস্থ থাকেন, দেখবেন আপনার সব কিছুই ভালো লাগবে। যদি আপনি অসুস্থ থাকেন, তখন আপনার চারপাশে যতই কাজের বোয়া থাকুক, যতই টাকা পয়সা থাকুক, যতই মজার মজার খাবার থাকুক, কোনো কিছুই কিন্তু আপনার ভালো লাগবে না। সুস্থ অবস্থায় যদি আপনি একটু ডাল দিয়ে ভাতও খান, তার মধ্যেও যে তৃপ্ততা লুকিয়ে আছে সেটা অসুস্থ অবস্থায় কখনোই বোঝা যায় না। এই কারণেই সবার আগে আমাদের আল্লাহর কাছে সুস্থতাই চাওয়া উচিত। আল্লাহ যেন সবার আগে আমাদেরকে সুস্থতা দান করেন। ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম এক এক করে। আর গত ভিডিওতে আপুদের অনেক কমেন্ট পেয়েছি, আপুরা অনেক পছন্দ করেছেন আমার গত যে ভিডিওটা সেটা। তো সেখানে আপুরা প্রশ্ন করেছিলেন, আপু তুমি 5:30-5টার সময় ঘুম থেকে ওঠো, তাহলে তুমি রাতে ঘুমাও কখন? তুমি কিভাবে এত ভোরে ওঠো? তো সেটারই হচ্ছে অ্যান্সার করব। আসলে কি, ভোরে ঘুম থেকে ওঠাটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। আমি কিন্তু কখনোই ভোরে ঘুম থেকে উঠতে পারতাম না। আর এখনও যদি আমি সুযোগ পাই, আমি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠি। তবে এটা আমি অভ্যাস করে ফেলেছি। আর অভ্যাস করার কারণে কিন্তু এখন আমি দেরি করে ঘুম থেকে উঠলেও আমার কিন্তু ওই 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙেই যায়, কারণ এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর এই অভ্যাসটা কিন্তু আমার হয়েছে রোজা হওয়ার পর থেকে। এর আগে কিন্তু এই অভ্যাসটা ছিল না। রোজা হওয়ার আগে যেহেতু আমি আমার আম্মুর কাছে থাকতাম, আর এ কারণে আমার কখনো রান্না বাড়া কোনো কিছুই করতে হয়নি। ইভেন আমার কখনো প্লেটটা ধুয়ে ভাতও খেতে হয়নি। দেখা গেছে আমি প্রায়ই কিন্তু 9টা থেকে 10টা বা তারও বেশি এরকম টাইমে ঘুম থেকে উঠতাম, কারণ আমার কোনো প্রেশার, কোনো প্যারা, কোনো কিছুই ছিল না, যেহেতু আম্মুর কাছে থাকতাম। তবে যখন রোজা হলো তখন কিন্তু আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো। সকাল সকাল বলতে কি, আমি যখন কনসিভ করি তো তখন থেকেই কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছিল, তখন থেকেই আর ঘুম হতো না। আর রোজা হওয়ার পর সাধারণত ছোট বেবি থাকলে কিন্তু মায়েদের আর ওইভাবে ঘুম হয় না, ছোট বেবিকে দেখাশোনা করতে করতে। আর রোজার যখন 4 মাস বয়স, তখন কিন্তু আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি আপনাদের ভাইয়ার কাছে। আর তখন থেকেই আপনাদের ভাইয়ার জন্য সকালে নাস্তা বানাতে হবে, তাকে নাস্তা খাইয়ে অফিসে পাঠাতে হবে, এই চিন্তা থেকেই কিন্তু আমি ভোরে ঘুম থেকে উঠতাম। আর ছোট বাবু নিয়ে আমি যদি দেরিতে ঘুম থেকে উঠি, ওকে নিয়ে কিন্তু কাজ করতে আমি হিমশিম খেয়ে যাব। এই কারণে ভোরে ঘুম থেকে উঠে রান্নাবাড়া থেকে শুরু করে ঘরের যতটুকু কাজ আমার সেরে নেওয়া সম্ভব হতো আপনাদের ভাইয়া বাসায় থাকা অবস্থায়, আমি কিন্তু সেটাই করতাম। আর এভাবেই কিন্তু মূলত আমার এই অভ্যাসটা হয়েছে। আপনারাও যদি ভোরে ঘুম থেকে উঠতে চান, তাহলে অবশ্যই ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন। দেখা
দেখা গেছে 1 মাস বা 15 দিন এরকম কষ্ট হবে, 1-1.5 মাস পর থেকেই কিন্তু এটা ফুললি একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু ওই নির্দিষ্ট একটা টাইমে আপনি একাই ঘুম থেকে সজাগ পেয়ে যাবেন। প্রথম অনেক কষ্ট হয়, তবে একটা সময় গিয়ে এটার কষ্ট হয় না, অভ্যাস হয়ে যায় আর কি। আর আমি কিন্তু দিনের বেলাতে একদমই ঘুমাই না, কারণ যে টাইমটা আমি একটু রেস্ট করব, ঘুমাবো, সেই টাইমটাই কিন্তু মূলত আমি ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ভয়েস ওভার, আপলোড এগুলোর কাজ করে থাকি। সেই সাথে ভিডিও শ্যুট করতে হয়, মানে বলতে গেলে অনেক কাজ। সেই সাথে আবার আমার পার্সেল প্যাকিং থাকে প্রতিদিন, সেই সাথে আমার কাস্টমারদের হ্যান্ডেল করতে হয়। সব কিছু মিলিয়ে আমার দিনে ঘুমানোর কোনো সুযোগই নেই। তো দেখা গেছে রাতের বেলা ঘুমাই, আর রাতে কখন ঘুমাতে যাই এটা হচ্ছে আপুদের প্রশ্ন ছিল, অনেক আপুদেরই একটাই প্রশ্ন ছিল। তা আমি হচ্ছে রাতে মোটামুটি 11:30 থেকে 12:30 এর মধ্যে ঘুমাই। দেখা গেছে যেদিন একটু কাজের প্রেশার থাকে না, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আমি কিন্তু বাচ্চাদের নিয়ে সব সময়ই 9:30 থেকে 10টার মধ্যে বিছানাতে চলে যাই। আমি কখনোই বাচ্চাদেরকে লেট করে ঘুমাই না। আমার কথা হচ্ছে টাইমলি টাইম খাবার খেতে হবে, টাইমলি টাইম ঘুমাতে হবে, এবং কি ঘুম থেকে উঠতেও হবে। এ কারণে আমি সব সময় 9:30 থেকে 10টার মধ্যে বাচ্চাদেরকে বিছানাতে নিয়ে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দেই। আর আমার যে এক্সট্রা কিছু কাজ থেকে যায় ফোনের, সেগুলো সারতে বা বাসারও যদি কোনো কাজ থাকে ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে সেগুলো আমি সারি। দেখা গেছে আমার 11:30 থেকে 12:30 এই টাইমটার মধ্যেই ঘুমানো হয়। মাঝে মাঝে রাত 1টাও বেজে যায়। এখন অনেকে ভাববেন যে আপু তুমি এত রাত জেগে তারপর হচ্ছে এত ভোরে উঠে কিভাবে মানে শরীর ঠিক রাখো? আসলে বাচ্চার মায়েদের শরীর কিন্তু কখনোই ঠিক থাকে না। আসলে আমরা অভ্যাসের দাস। এভাবে রাত জাগতে দেখা গেছে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমি যতটুকু টাইম ঘুমাই ওর মধ্যেও কিন্তু সুবানা বাবুকে খাওয়াতে আমার উঠতে হয়। দেখা গেছে আরও 2-3 বার করেও কিন্তু উঠতে হয়, তখনও কিন্তু ফ্রেশ ঘুম হয় না। তারপরও আসলে কিছুই করার নেই, কারণ আমি যেহেতু নিজে কিছু করব, নিজে কিছু একটা করার স্বপ্ন দেখছি, এই কারণে আমাকে এতটুকু পরিশ্রম করতেই হবে। যদি আমি ব্লগিং না করতাম, ইউটিউবিং না করতাম, তাহলে কিন্তু আমার আর এত ধরনের কোনো প্রবলেম হতো না। কারণ বাচ্চারা যখন ঘুমিয়ে যেত দিনের বেলাতে, আমি কিন্তু ওদের সাথে সাথে ঘুমিয়ে যেতে পারতাম, আমার এক্সট্রা কোনো কাজ থাকতো না। তবে সেই সময়টা কিন্তু আমি আমার ইউটিউবের পিছনে, বিজনেসের পিছনে দেই। দেখা গেছে রাতে ওরা যখন ঘুমিয়ে যায় সেই সময়ও কিন্তু আমি ঘুমিয়ে যেতে পারতাম, তবে আমি ওই সময়টাও আমার এই ইউটিউব, ভিডিও, বিজনেস এগুলোর পিছনে দেই। কারণ আমার অনেক কাস্টমার আপুরা আছে যারা রাত 12টার পরেও আমাকে নক করে। তো দেখা গেছে আমাকে কিন্তু সজাগ থাকতে হয় মেসেজের রিপ্লাই করার জন্য হলেও। তবে আমি মনে করি আসলে ব্যস্ততাই জীবনের সুস্থতা। আমি ব্যস্ত থাকতে পছন্দ করি, পরিশ্রম করতে পছন্দ করি। এ কারণে আমি কতটুকু ঘুমাতে পারলাম, কতটুকু রেস্ট করতে পারলাম, এটা আমার কাছে আসলে ম্যাটার করে না। আমি এই ধরনের চিন্তাভাবনা কখনো করিই না। যতটুকু সম্ভব ঠিকঠাক খাওয়া দাওয়াটা করি, যেমন হচ্ছে ডিম, তারপর হচ্ছে বাদাম, যেগুলো খেলে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি থাকবে, এগুলো খাওয়ার চেষ্টা করি শরীর যতটুকু ঠিক রাখা সম্ভব। এছাড়া রেস্ট বা ঘুম এগুলোর চিন্তা খুব একটা করি না, বা এগুলো নিয়ে খুব একটা মাথাও ঘামাই না। আসলে বাচ্চারা একটা সময় বড় হয়ে যাবে, সেই সময়টা কিন্তু ওদের এই ছোটোবেলাটা আমি খুব বেশি মিস করব। আবার আমি যদি চিন্তা করি ওরা বড় হওয়ার পর আমি কিছু একটা করব, সেই সময় কিন্তু আমার এই বয়সটাও থাকবে না, তখন আমার শরীরেও ঘুণে ধরে যাবে, সেই সময় চাইলেও আমি কোনো কিছু করতে পারবো না। এ কারণে এই সময়টা আসলে আমার নিজেকেও মানে কিছু করার, সেই সাথে বাচ্চাদেরও এই সময়টা কিন্তু খুব বেশি সুন্দর এবং কি মধুর একটা সময়। তো ব্যস্ততা, বাচ্চা, বিজনেস, ব্লগিং সব কিছু নিয়ে এই লাইফটা আসলে এনজয় করছি, কোনো প্যারাভাবে দেখছি না। যেহেতু এটা আমার শখের কাজ, আমি শখ করেই বিজনেস করছি, শখ করে ইউটিউবিং করছি, এবং কি আমার বাচ্চারাও আমার খুব ভালোবাসার, খুব আদরের, যত্নের। তো সব কিছু মিলিয়ে আমার এই জীবনটা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে, ভালোভাবেই কাটছে। সব কিছু পজিটিভভাবে যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু সব খারাপের মধ্যে, কষ্টের মধ্যেও ভালো কিছু খুঁজে পাওয়া যায়। তো আসলে এভাবেই আমার জীবনটা চলছে, আশা করি আপুরা বুঝতে পেরেছে। আর প্রতিনিয়ত সবথেকে বেশি যে কমেন্টটা পাই, বা আমার কাস্টমার আপুরা ফোন দিয়েও আমাকে যে কথাটা সবথেকে বেশি বলে, সেটা হচ্ছে আপু তোমাকে দেখে অনেক কাজ শিখেছি, তোমাকে দেখে অলসতা দূর হয়ে গেছে, তোমাকে দেখে কাজের অনেক বেশি সাহস পাই, তোমাকে দেখেই মূলত আমাদের সংসারের প্রতি অনেকটা মনোযোগ ফিরেছে, তোমাকে দেখেই মূলত এখন আমরা গুছিয়ে সুন্দর করে সংসার করতে পারি, অনেক কিছু তোমার কাছ থেকে শিখেছি।
তো এই ধরনের কথাগুলো যখন আপুরা কমেন্ট বক্সে বলে এবং কি ফোন দিয়ে বলে, আমার মনে হয় যে আসলে এটাই জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আমি যে কষ্ট করে এখানে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি, আমার ভিডিও দেখে আপুদের যদি একটু হলেও পজিটিভ মনোভাব হয় বা ভালো কোনো কিছু শিখতে পারে বা আপুদের যদি ভালো লাগে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। তো অনেক দিন পর সুবহানা বাবুকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। সুবহানা বাবুর কিন্তু একটা দাঁত উঠেছে, আমরা বাসা চেঞ্জ করার আগেই, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওর সুন্দর চকচকে দাঁতটা আপনাদের সাথে শেয়ার করব। ও যখন হাসে আমার মনে হয় যে মুখের মধ্যে একটা মুক্তা একদম চকচক করতে থাকে, এরকমটা মনে হয়। তবে আমি কিন্তু যখনই দেখাতে যাচ্ছিলাম ও কিন্তু ভালো করে দেখাতে দিচ্ছিল না। তো যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর যেসব আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছেও যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। আর এখন হচ্ছে আপুদের সাথে রোজার চুল সম্পর্কে একটু বলি। আপুরা প্রতিনিয়তই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আপু আপনার তেল আসলেই কি কাজ করবে কি করবে না। সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি, আপু আসলে আমি রিয়েল লাইফটাই দেখাতে পছন্দ করি। আমি ফেক কোনো কিছুই কিন্তু আমার জীবনে দেখাই না। আমি অনেক কিছুই পারি সাজিয়ে গুছিয়ে আপনাদের ভিডিওর সামনে শো করতে। তবে দেখবেন আমার ভিডিওতে কিন্তু একদম ন্যাচারাল যে বিষয়গুলো, একদম রিয়েল যে বিষয়গুলো, সেটাই কিন্তু সবসময় ফুটে ওঠে। আমি যখন যেমন থাকি বা যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে রোজার চুলগুলো তো আপনাদের চোখের সামনেই বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ফেক কোনো কিছুই নেই। আমি যখনই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, বিজনেসে যখন যেটা হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপুদেরকে বলবো আপুরা মনের মধ্যে কোনো সন্দেহ কনফিউশন না রেখে একবার যদি আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা আপনি ব্যবহার করেন, আশা করি আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের নারিকেল তেল দিয়েই মূলত তেলটা বানিয়ে থাকি। আর এটার গুণাগুণ বাড়ানোর জন্য প্রাকৃতিক 35টি উপাদান, সাথে আরও অনেক ধরনের হেয়ার অয়েল, আরও অনেক কিছুই কিন্তু অ্যাড করা হয় এটার গুণাগুণ বাড়ানোর জন্য। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে এবং কি চুলের খুশকি দূর হবে। বলতে গেলে চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে আমাদের এই একটি হেয়ার অয়েল। স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানে নক করে অর্ডার করতে পারেন। এছাড়া সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। প্রতিনিয়ত তেলের আপডেট পাওয়ার জন্য ফেসবুকে আমাদের একটি পেজ আছে, পেজের নাম রোজা রকমারি, সেটা ভিজিট করতে পারেন। সেখানে প্রতিনিয়ত তেলের আপডেট পেয়ে যাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।